আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস তোমাকে। আজ তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। পরের কয়েকটি দিন আমাদের দারুণ উত্তেজনার মধ্যে কাটল। একদিন শুনলাম বন বিভাগের ডাক বাংলোটা পাওয়া গেছে। তারপর দিনক্ষণ ঠিক হলো। 9 তারিখে ভোরের ট্রেনে যাব, পৌঁছবো বিকাল নাগাদ। নজমুল চাচা যাবেন, রমজান যাবে, বাবার প্রেসের একজন কম্পোজিটর মাখন মিয়া, সেও যাবে। কারণ মাখন মিয়ার বাড়ি ওই অঞ্চলে, সে সব খুব ভালো চেনে। 8 তারিখ রাতে বাবা বাড়ি ফিরলেন না। রাত 1টায় নজমুল চাচা খোঁজ নিতে গেলেন। আমরা 3 বোন বসার ঘরে বসে রইলাম চুপচাপ। নজমুল চাচা ফিরলেন 2টার দিকে এবং হালকা গলায় বললেন, কাজে আটকে পড়ে গেছে, সকালবেলাতেই চলে আসবে, ঘুমিয়ে পড়ো। নীলু শান্ত স্বরে বলল, বাবার কি হয়েছে বলেন। কি আবার হবে, কাজ থাকে না মানুষের। নজমুল চাচা রেগে গেলেন, নীলুও রেগে গেল। বাবার কি হয়েছে বলেন। কাল সকালে আসবে, তখন জিজ্ঞেস করিস। কিছু হয়নি, ভালোই আছে। নীলু তেজি গলায় বলল, আপনাকে এখন বলতে হবে। তুই আমার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? নীলু কেঁদে ফেলল। বাবা ফিরলেন পরদিন দুপুরে, কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে। তার রাত কেটেছিল থানা হাজতে। মদ খেয়ে খুব নাকি হইচই করছিলেন বা এই জাতীয় কিছু। খুবই কেলেঙ্কারি ব্যাপার। আমরা সপ্তাহখানেক কেউ স্কুলে গেলাম না। ঠিক করলাম বাবার সঙ্গে কেউ কোনো কথা বলবো না, ডাকলেও সাড়া দেব না। এমন ভাব করব যেন শুনতে পাইনি। কোনো লাভ অবশ্যই হলো না তাতে। বাবা আমাদের ডাকাডাকি বন্ধ করে দিলেন। যতক্ষণ বাসায় থাকেন চুপ করে থাকেন। একদিন দেখি একটা টেলিভিশন কিনে আনলেন। সেতারার খুব শখ ছিল টিভির। কথা ছিল সেতারার আগামী জন্মদিনে ঢাকা থেকে এটি কিনে আনা হবে এবং সেই উপলক্ষে আমরা সবাই দল বেঁধে ঢাকা যাব। তিনি বোধহয় আমাদের সঙ্গে ভাব করবার জন্যই আগে ভাগে কিনে ফেললেন। সন্ধ্যাবেলা টিভি চালু হলো। আমরা কেউ দেখতে গেলাম না। আকবরের মা এবং রমজান ভাই মোড়া পেতে টিভির সামনে রাত 11টা পর্যন্ত বসে রইল। বাবার কাছ থেকে আমরা অনেক দূরে সরে গেলাম। সেই সময় বড় মামার চিঠিতে জানলাম মার একটি ছেলে হয়েছে। ছেলের নাম কাজল। মায়ের শরীর খুব খারাপ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। কি যে কষ্ট হলো আমার। কত লক্ষবার যে বললাম, মা ভালো হয়ে যাক, মাকে ভালো করে দাও। রোজ রাতে তাকে স্বপ্নে দেখতাম। রক্ত শূন্য লম্বাটে ফর্সা মুখ, চাদর দিয়ে গলা পর্যন্ত ঢাকা। স্বপ্ন দেখে রোজ রাতেই কাঁদতাম। আমরা 3 বোনই নিশ্চিত ছিলাম মা মারা যাবেন। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠলেন। চিঠি লিখলেন মা, নীলুকে। নীলু তার কোনো চিঠি আমাকে পড়তে দেয় না। কি লেখা ছিল সে চিঠিতে তা জানলাম না। নীলু শুধু বলল, কাজল খুব বিরক্ত করে, রাতে মাকে ঘুমোতে দেয় না। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম। এত ভালো যে সেলিনা আপা একদিনের জন্য স্কুল ছুটি দিলেন এবং একটা গোল্ড মেডেল দেবার ব্যবস্থা করলেন। খায়রুন্নেসা গোল্ড মেডেল। খায়রুন্নেসা তার মায়ের নাম। এই গোল্ড মেডেলটি সেবারই প্রথম ঘোষণা করা হলো। আমাদের স্কুলের কোনো ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডে প্রথম 3 জনের মধ্যে থাকতে পারে, তবেই সে এই গোল্ড মেডেল পাবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আমাকে 500 টাকা দেওয়া হলো। শুধু তাই না, একদিন সকালবেলা একজন স্থানীয় সংবাদদাতা আমার ইন্টারভিউ নিতে এলেন। নজমুল চাচার উৎসাহের সীমা নেই। শাড়ি খুলে একটা কামিজ টামিজ পর, বয়স কম দেখা যাবে। আর কানের দুলগুলি খুলে ফেল, ভালো ছাত্রীদের এইসব গয়না টয়না মানায় না। মুখে হালকা করে পাউডার দে। ইন্টারভিউ পর্ব সমাধা হতে অনেক সময় লাগলো। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে লাগলেন নজমুল চাচা। যেমন ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন, দৈনিক ক ঘন্টা পড়াশোনা করতে? আমি কিছু বলার আগেই নজমুল চাচা বললেন, ঘন্টার কি কোনো হিসাব আছে ভাই, রাত দিনই পড়ছে। যখনই দেখি তখনই মুখের ওপর একটা বই।
ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোনো প্রাইভেট টিচার ছিল? নজমুল চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এই মেয়ের প্রাইভেট টিচার লাগে? কি যে বলেন ভাই! কথাটা পুরোপুরি মিথ্যা। আজিজ স্যার আমাকে আর নীলুকে সপ্তাহে 4 দিন অঙ্ক করাতেন। নলিনীবাবু স্যার পড়াতেন ইংরেজি। পাঠ্য বই ছাড়া বাইরের বই কেমন পড়েছো তুমি? বাইরের বই তো বেশি পড়েছে, রবীন্দ্রনাথ, টলস্টয়, সব তো আপনার নিচের ক্লাসেই পড়ে শেষ করে দিয়েছে। ইন্টারভিউ হলো আসলে নজমুল চাচার সঙ্গে। আমি শুধু হাসি মুখে তার পাশে বসে রইলাম এবং সেই ইন্টারভিউর খানিকটা ছাপাও হলো একটা ইংরেজি পত্রিকায়। তার পরপরই একটা চিঠি পেলাম আমরা 2 বোন। কল্যাণী আসো নীলু অথবা বিলু, তোমাদের 2 বোনের একজনের ছবি দেখলাম পত্রিকায়। ছবির সঙ্গে ডাকনাম দেওয়া ছিল না, কাজেই বুঝতে পারছি না ছবিটা কার। যার ছবি তার জন্য আমার আন্তরিক অভিনন্দন। মফস্বলের একটা স্কুল থেকে এমন চমৎকার রেজাল্ট করা দারুণ ব্যাপার। আমার খুবই ভালো লাগছে। এর মধ্যে একবার ময়মনসিংহ এসেছিলাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছি। গেট বন্ধ ছিল, কাজেই ভেতরে আর ঢুকিনি। পরে ভেবেছি গেট খুলে ঢুকলেই হতো। অনেক সময় আমরা যা করতে চাই করতে পারি না, কেন পারি না তাও জানি না। পরে তা নিয়ে কষ্ট পাই, ঠিক না? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা 2 বোন আমার চিঠি পড়ে খুব হাসবে। অবশ্যই একটা ক্ষীণ আশা যে এই চিঠিটি তোমাদের হাতে পৌঁছবে না, কারণ তোমাদের ঠিকানা আমার জানা নেই। শুধু জানি তোমাদের 2 বোনের একজন হচ্ছে নীলু, একজন বিলু, এবং তোমাদের বাড়িটার নাম উত্তর দিঘি। এরকম সংক্ষিপ্ত ঠিকানায় চিঠি যাওয়ার কথা না, ঠিক না? রকিব হাসান। কত অসংখ্যবার যে সেই চিঠি আমি পড়লাম, প্রতিবারই আমার মনে হয়েছে এই চিঠিতে যা লেখা হয়েছে তার বাইরেও কিছু আছে, আর একবার পড়লেই তা বোঝা যাবে। চিঠিটি নজমুল চাচাও পড়লেন এবং বললেন, বিশিষ্ট লোক, খুব আদব কায়দা, একটা ভালো সংবাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিঠি লিখেছে। এইসব ভদ্রতা কি দেশে আজকাল আছে? সংবাদ শুনলে লোকজন আজকাল বিরক্ত হয়। মা, সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লেখো, বানান ভুল যেন না থাকে, সাবধান, ডিকশনারি দেখবে। আর শোনো, এই চিঠি যত্ন করে তুলে রাখবে। রেজাল্ট নিয়ে যত চিঠি, যত টেলিগ্রাম আসবে সব তুলে রাখবে, আলাদা করে ফাইল করে রাখবে। আমি অফিস থেকে ফাইল নিয়ে আসব। নীলু চিঠির শুরুটা পড়েই গম্ভীর মুখে বলল, তোর চিঠি আমাকে দিচ্ছিস কেন? আমি অন্যের চিঠি পড়ি না। পড়া যাবে না এমন কিছু এখানে লেখা নেই। না, থাকুক। নীলু পাশ ফিরে বালিশে মুখ ঢাকল। তার বেশ কদিন ধরে জ্বর যাচ্ছে, তেমন কিছু নয়, কিন্তু বিছানা ছেড়ে উঠছে না। আমার ধারণা সে আশা করেছিল তার রেজাল্ট অনেক ভালো হবে। রেজাল্ট মোটেও ভালো হয়নি। ফার্স্ট ডিভিশন দেখা শেষ করে আমরা যখন সেকেন্ড ডিভিশন দেখতে শুরু করেছি, সে তখন দৌড়ে পালিয়েছে। নজমুল চাচা তাকে পাশের খবর দিতেই সে কেঁদে টেঁদে একটা কাণ্ড করেছে। পরের বার অনেক ভালো হবে, দেখবি। আর দেখতে হবে না। সবাই কি আর ফার্স্ট সেকেন্ড হয় নাকি রে বোকা? আমি নিজে 3 বারের বার ম্যাট্রিক পাশ করলাম, আর আইএতে আমার ফার্স্ট ডিভিশন। থাক, আপনাকে আর বকবক করতে হবে না। বাবা নিজে এসেও সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। আরে সেকেন্ড ডিভিশন খারাপ নাকি? খারাপ হবে কেন, খুব ভালো। তুমি যাও তো এখান থেকে। নীলুকে আমরা খুব শক্ত মেয়ে হিসেবে জানতাম, এই ব্যাপারটায় যে সে এতটা মন খারাপ করবে ভাবতেও পারিনি। কিছুদিন পরই সে জ্বরে পড়ে গেল। অল্প দিনের জ্বরেই শুকিয়ে টুকিয়ে অন্যরকম হয়ে গেল। এক রাতে ঘুমোতে এলো আমার ঘরে। একা একা তার নাকি ভয় লাগছে। কে যেন বারবার তার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা 2 জন অনেকদিন পর একসঙ্গে ঘুমোতে গেলাম। সেতারা শুয়েছে একা একটা খাটে, আমরা 2 জন একটিতে। আমি নরম স্বরে বললাম, এত মন খারাপ করছিস কেন? জানি না কেন। তুই তো পড়াশোনাই করিসনি, রেজাল্ট কোত্থেকে ভালো হবে? তা ঠিক। নীলু একটা হাত আমার গায়ের ওপর রেখে বলল, 2 জন এবার আলাদা হয়ে যাব। তুই যাবি ঢাকায়, আর আমি এখানে কোনো ভাঙা কলেজে। আমি ঢাকায় যাব না,
এইখানে থাকবো। তুই ঢাকায় যাবি এটা তো জানা কথা। সেটাই ভালো। তুই এত ভালো ছাত্রী, তোর তো ভালো কলেজেই যাওয়া উচিত। আমরা দুজন হালকা গলায় নানান কথাবার্তা বলতে লাগলাম। অনেক রাতে শুনলাম বাবা ঘরে ফিরেছেন, গুনগুন করে কি যেন বলছেন। রমজান ভাই রাগী গলায় কিসব বলছেন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চল ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়েই পড়েছি। তখন নীলু বলল, বিলু, একটা কথা। জেগে আছিস তো? হুম। আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তোকে। কি প্রতিজ্ঞা? নীলু চুপ করে রইল। আমি অবাক হয়ে বললাম, কিসের প্রতিজ্ঞা? ঢাকায় গিয়ে রকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবি না। এসব কি বলছিস? আমি দেখা করব কেন? আর ওর চিঠির জবাব দিবি না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নীলু কাঁদতে শুরু করলো। ফোপাতে ফোপাতে বলল, কথা দে আমাকে, আমার গা ছুঁয়ে বল। কি যে কাণ্ড তোর! আমি নীলুকে জড়িয়ে ধরলাম। এমন বোকা কেন নীলুটা? সেদিন আকাশের রং ছিল ঘন নীল। আমরা এমনিতে কখনো আকাশ দেখি না। আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে। মন বিষণ্ণ হলে আকাশও বিষণ্ণ হয়। হেমন্তের এই ঝকঝকে সকালে আকাশটা অসম্ভব বিষণ্ণ হয়ে গেল। আমি তবু মুখে হাসি টেনে রাখলাম। ভোরবেলা নাস্তা খাবার সময় খুব হাসি খুশি থাকতে চেষ্টা করলাম। নজমুল চাচাও আজ আমাদের সঙ্গে নাস্তা খেলেন। নীলু বসে রইল পাথরের মতো মুখ করে। বাবা একবার সাবধানে চলাফেরার কথা বললেন। একা একা কোথাও যাবার দরকার নেই। কোথাও যেতে হলে বন্ধু বান্ধব কাউকে সঙ্গে নিবি। নজমুল চাচা বললেন, চিন্তার কিছু নেই। সফদর সাহেব প্রতি শুক্রবার এসে বাসায় নিয়ে যাবেন। আর ছুটি ছাটা হলে নিজে ময়মনসিংহে এসে পৌঁছে দেবেন। অতি ভদ্র সজ্জন ব্যক্তি। আমি তাদের কথায় হ্যাঁ না কিছুই বললাম না। ঠিক যখন যাবার সময় হলো তখন ইচ্ছে করলো চেঁচিয়ে বলি, আমি এখানেই থাকবো, এখানকার কলেজে ভর্তি হব। কিছুই বলা হলো না। নজমুল চাচা আমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেন ছাড়তে খুব দেরি করতে লাগলো। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত ভঙ্গিতে। নীলু, সেতারা কেউ আসেনি। ওরা খুব কাঁদছিল। বাবা বলছিলেন, তোরা আসিস না, তোরা থাক এখানে। আর এত কান্নাকাটির কি আছে? 2 মাস পরে তো আসবেই। ট্রেন ছেড়ে দেবার সময় বাবা মনে হলো খুব অবাক হয়ে পড়েছেন। যেন ভাবতে পারেননি ট্রেন একসময় ছেড়ে দেবে। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার বা হাত শক্ত করে চেপে ধরে ট্রেনের সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। নজমুল চাচা বললেন, আরে করো কি, হাত ছেড়ে দাও। বাবা হাত ছাড়লেন না। যেন শেষ মুহূর্তে তার মনে হলো আমি চলে যাচ্ছি। তিনি ট্রেনের লোকজন, প্ল্যাটফর্মের গাদাগাদি ভিড় সম্পূর্ণ উপেক্ষা করে ফুপিয়ে উঠলেন। আমার আম্মি, আমার রাত্রিমণি, ওরে বেটি টুনটুন। আমি পাথরের মতো মুখ করে বসে রইলাম। পৃথিবীতে এত কষ্ট কেন থাকে? কেন এত দুঃখ চারিদিকে? জানালার ওপাশে কি সুন্দর সব দৃশ্য। গাঢ় নীল রঙের ডোবা একটা, তার উপর সাদা মেঘের ছায়া পড়েছে। কঞ্চি হাতে একটা ছোট্ট ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে ট্রেনের দিকে। পাট বোঝাই একটা গরুর গাড়ির চাকা আটকে গেছে। গরুটি ধবধবে সাদা। একসময় নজমুল চাচা বললেন, মা, কাঁদে না। বিলু, তোর 2টি চিঠি পেয়েছি। প্রথমটির জবাব সঙ্গে সঙ্গে লিখেছিলাম, রমজান ভাইকে পোস্ট করতে দিয়েছি। ওমা, 2 দিন পরে দেখি তার বাজারের ব্যাগ থেকে চিঠি বেরুলো, ভিজে নেতা নেতা। অথচ রমজান ভাই আমাকে বলেছে সে নিজ হাতে চিঠি ফেলেছে। দেখ অবস্থা। তারপর তোমার 2 নম্বর চিঠিটা এলো। ভাবলাম রাতে জবাব লিখবো। রাত ছাড়া চিঠি লিখতে ভালো লাগে না। কিন্তু রাতে বাবার খুব জ্বর এলো। মাথায় পানি ঢালতে হলো, ডাক্তার আনতে হলো। ডাক্তার বলছেন ম্যালেরিয়া। দেশে কি এখন ম্যালেরিয়া আছে নাকি যে ম্যালেরিয়া হবে? ডাক্তারটির বয়স খুব কম। আমার মনে হয় নতুন পাশ করেছে। আমার মতো পাশ। বইটই ভালো মতো পড়েনি।
আমার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছিল। মিস নীলু, ভয়ের কিছু নেই, আমি আবার এসে দেখে যাব। আমি হেসে বাঁচি না। মিস নীলু আবার কি? কলেজে ওঠার পর দেখি অনেকেই সম্মান টম্মান করছে, বিশেষ করে আমাদের কলেজের একজন লজিকের স্যার, নজিবুর রহমান ভুইয়া। উনি সবসময় আপনি আপনি করছেন। ছাত্রীরা তার নাম দিয়েছে প্রেম কুমার, কারণ তিনি নাকি সব মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করেন। তাকে প্রতি বছরই 5-6 বার হাফসোল খেতে হয়। হাফসোল কি জানিস? নাকি তোদের কলেজে এসব কথা বলে না? যাই হোক, নজিবুর রহমান স্যার কি করলো তোকে বলি। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ নজিবুর রহমান স্যারের সঙ্গে দেখা। তিনি ভুরু কুঁচকে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের না? জি স্যার। গত ক্লাসে আসোনি কেন? বাবার জ্বর ছিল, তাই আসিনি। লজিকের কতগুলি ইম্পর্টেন্ট ডেফিনেশন পড়িয়েছি, মিস করলে পরেরগুলি ধরতে পারবে না। আমি চুপ করে রইলাম। নজিবুর রহমান স্যার গম্ভীরভাবে কিছুক্ষণ মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, আমার কাছে প্রিপেয়ার্ড নোট আছে, একবার এসে নিয়ে যেও। আমি অবশ্যই নোট নিতে যাইনি, গেলেই আমার নাম হয়ে যেত প্রেম কুমারী। উঁচু ক্লাসের মেয়েদের কাছে শুনেছি তার কাছে ক্লাস নোটের 10-12টা কপি তৈরি থাকে, যাদের সঙ্গে তার প্রেমের ইচ্ছে হয় তাদের তিনি ডেকে ডেকে দেন। ভদ্রলোক কিন্তু পড়ান ভালো। আমাদের আরেকজন স্যার আছেন, খুব ভালো পড়ান। তার নাম কি জানিস? তার নাম মুরগির গু। কে জন্যে বেচারার এই নাম হলো কে জানে। অনেকদিন ধরেই তার এই নাম চলছে। ছোটখাটো মানুষ, খুব পান খান। ক্লাস শুরু করবার আগে ডাস্টার দিয়ে টেবিলে একটা প্রচন্ড বাড়ি দিয়ে বলেন, নিস্তব্ধতা ছাত্রীগণ, নিস্তব্ধতা হিরণময়। প্রথম দিন তো আমি বহু কষ্টে হাসি থামালাম, কিন্তু পরে দেখি সাংঘাতিক ভালো পড়ান। তার একটা ভালো নাম হওয়া দরকার ছিল। ক্লাসের অনেক কথা লিখলাম, আরো মজার মজার ব্যাপার আছে, পরে লিখব। একজন আপা আছেন, তার নাম মিস চাটা। দারুণ অসভ্য অসভ্য সব গল্প আছে তাকে নিয়ে, চিঠিতে লেখা যাবে না। এবার অন্য খবর বলি। মুন্নির বিয়ে হয়ে গেছে। ছেলে পিডিবির ইঞ্জিনিয়ার, খুব নাকি বড় লোক। আমি অবশ্যই বিয়েতে যাইনি, কারণ আমাকে যেতে বলেনি। মুন্নি ক্লাসের প্রায় সব মেয়েকেই বলেছে, আমাকে বলেনি। রকিব ভাই এসেছিলেন ঢাকা থেকে। আমার অবশ্যই ধারণা ছিল তিনি আসবেন না। বিয়ের পরদিন আমাদের বাড়িতে এলেন। কখন এসেছেন আমি কিছুই জানি না। কি জন্য যেন বসার ঘরে গিয়েছি, দেখি তিনি বসে বসে বাবার সঙ্গে গল্প করছেন। তার গায়ে নীল রঙের স্ট্রাইপ দেওয়া একটা শার্ট ছিল, এমন মানিয়েছিল তাকে কি বলবো। আমার গায়ে ছিল বোম্বে প্রিন্টের ওই জংলি শাড়িটা। আমাকে নিশ্চয়ই ভূতের মতো লাগছিল, কারণ আমি ওই দিন চুলও বাঁধিনি, কিছুই করিনি। আকবরের মাকে বলেছিলাম চুল বেঁধে দিতে, সে দিতাসি আপা বলে যে গিয়েছে গিয়েছেই, আর দেখা নেই। আমি গিয়ে দেখি দিব্যি ঘুমাচ্ছে, তারপর আমিও ঘুমাতে গেলাম। এখন চিন্তা করে দেখ অবস্থা, চুল বাঁধা নেই, ঘুম ঘুম ফোলা মুখ, পরনে জংলি শাড়ি। কি ভাবলেন উনি কে জানে। আমি তো একদম হতভম্ব হয়ে গেছি। উনি বললেন, তুমি কে, নীলু না বিলু? আর বাবার যা কাণ্ড। বাবা বললেন, সালাম কর নীলু, সালাম কর। সালাম করব কি, আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। হুম, আমি বেশিক্ষণ বসতে পারবো না। উনি অবশ্যই অনেকক্ষণ বসলেন, চাটা খেলেন, যাওয়ার আগে আমাকে দুটো বই দিয়ে গেলেন। একটা হচ্ছে ঘনাদার গল্প, দেখ না কাণ্ড, ঘনাদার গল্প পড়ার বয়স আছে এখন। অন্যটা হচ্ছে একটা কবিতার বই, নাম পালক। আজ আর লিখবো না, ঘুম পাচ্ছে। নীলু। পুনশ্চ, তোর সঙ্গে যে রকিব ভাইয়ের দেখা হয়েছিল ঢাকায়, এই কথাটি তুই কোনো চিঠিতে লিখিসনি। প্রিয় আপা, আমি তোমাকে 4টি চিঠি দিয়েছি, তুমি মাত্র 2টির জবাব দিয়েছ। এরকম করলে আমি আড়ি নেব, তখন মজা টের পাবে। বাবার খুব অসুখ, ডাক্তার বলেছেন ম্যালেরিয়া, খুব দুর্বল হয়ে গেছেন, এখন আর বাইরে যান না। আর বাবা তার প্রেসটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু কাউকে সেটা বলেননি। নজমুল চাচা এটা শুনে খুব রাগ করেছেন। আরেকটা খুব খারাপ খবর আছে, আমার গানের স্যারের ছোট ছেলেটা পানিতে ডুবে মরে গেছে। ছেলেটার বয়স 7,
তার নাম দীপন। তুমি তাকে দেখেছিলে, তোমার মনে আছে, তবলা বাজিয়েছিল। তুমি বললে, ও মা, এইটুকু ছেলে আবার তবলা বাজায়। তোমার কলেজ কবে ছুটি হবে? সেতারা। প্রিয় মা বিলু, দোয়া নিও। তোমার বাবার অসুখের সংবাদ পাইয়াছ। এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সারে নাই। চিন্তার কোনো কারণ নাই। ইতিমধ্যে তোমার লোকাল গার্জেন সফদর সাহেবের একখানি পত্র পাইয়াছি। তুমি নাকি তাহাকে বলিয়াছ তুমি ছুটির দিনে হোস্টেলেই থাকিতে চাও। এটা ঠিক না। সফদর সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কথা শুনিবে এবং সেই মতো চলিবে। তোমার বাবার ব্যবসা বাণিজ্য কিঞ্চিত মন্দা যাইতেছে। তিনি খুব সম্ভবত প্রেস বিক্রি করিয়া দিয়েছেন। কাজটা ঠিক হয় নাই। চালু প্রেস বিক্রয় করার কোনো প্রয়োজন ছিল না। তুমি কোনরূপ চিন্তা করিও না। তোমাদের অন্য অংশটি ভাড়া দেওয়ার চেষ্টা করিতেছি। দুই একজনের সঙ্গে কথাবার্তা হইয়াছে। যে কোনো ভাড়াটে হুট করিয়া ঢোকানো ঠিক হইবে না, তাই বিলম্ব হইতেছে। ভালো থাকিও, ঠিকমতো পড়াশোনা করিও। তোমার চাচা, নজমুল ইসলাম। নীলু, তোর চিঠি পেয়েছি আজ বিকেলে। এখন রাত প্রায় 11টা। অনেক রাতে উত্তর লিখতে বসেছি, কারণ আমার রুমমেট কিছু লেখার সময় খুব বিরক্ত করে। ঘাড়ের কাছে মাথা এনে সে চিঠি পড়বে। আমি এতটুকুও পছন্দ করি না, তবু সে এটা করবেই। তার ধারণা আমি কোনো ছেলেকে চিঠি লিখছি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। বাবার অসুখের খবর পেয়ে খুব খারাপ লেগেছে। এতদিনে সেরেছে নিশ্চয়ই। সব জানাবি। নজমুল চাচা লিখেছেন প্রেস বিক্রি হয়ে গিয়েছে। শুনে যা ভয় লাগছে। এখন আমাদের চলবে কি করে? আজ সমস্ত দিন আমার এসব ভেবে খুব খারাপ লেগেছে। তার উপর আজ বায়োলজি ল্যাব ছিল। আমাদের ডেমনস্ট্রেটর একটা ব্যাঙ এনে ক্লোরোফর্মড করলেন। আমরা শুধু দূর থেকে দেখলাম। তারপর উনি সেটা কচ করে কেটে ফেললেন। ব্যাঙের হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছে। কি যে খারাপ লেগেছে। বিকেলে হোস্টেলে ফিরে এসেও বমি বমি লাগছিল। রাতে ভাত খাইনি। আমার রুমমেট তখন ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়ালো। ওর একটা কেরোসিন কুকার আছে, খাটের নিচে লুকিয়ে রাখে, কারণ এইসব অ্যালাউ করে না। কিন্তু বেচারির খুব রান্নার শখ। কয়েকদিন আগে গাজরের হালুয়া বানালো। এটা বানানো যে এত সহজ তা জানতাম না। খেতেও খুব ভালো হয়েছিল। মেয়েটার নাম মালা। রাজশাহী থেকে এসেছে। অনেক রকম রান্না জানে। দারুণ স্মার্ট মেয়ে। হোস্টেল সুপারের পারমিশন না নিয়েই সে দুদিন তার এক আত্মীয়র বাড়ি থেকে এসেছে। এখানে নিয়মের খুব কড়াকড়ি, তবে সিনিয়র মেয়েদের বেলায় এতটা না। সিনিয়র মেয়েরা দোতলায় থাকে। ওদের সঙ্গে আমাদের তেমন যোগ নেই। ওরা অনেক রকম কাণ্ড কারখানা করে। গত শুক্রবারে কি হয়েছে জানিস? রাত 1টায় হঠাৎ শুনি হইচই হচ্ছে। পরে শোনা গেল দোতলায় কটি মেয়ে প্ল্যান চেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা নিয়ে এসেছে। সে আত্মা আবার কিছুতেই যেতে যাচ্ছে না। হোস্টেল সুপার টুপার এলেন, হুলস্থুল কাণ্ড। তুই লিখেছিস তোর রকিব ভাইয়ের সঙ্গে যে দেখা হয়েছিল সে সম্পর্কে কিছু লিখিনি। ইচ্ছে করেই লিখিনি। তুই আবার কি না কি ভাববি। যাক, এখন লিখছি। সেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা কিনতে নিউ মার্কেটে গিয়েছি। আমার সঙ্গে আছে আমার রুমমেট মালা। সে চুল বাঁধার রাবার ব্যান্ড আর টিপ কিনবে। কেনাকাটা শেষ হবার পর আমরা ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ মালা বলল, দেখ, ওই ভদ্রলোক তখন থেকে আমাদের পিছনে পিছনে আসছে আর মিচকি মিচকি হাসছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন দাড়িওয়ালা ভদ্রলোক। আমাকে তাকাতে দেখেই সে বলল, তুমি নীলু না বিলু? আমি তখনও চিনতে পারিনি। তখন ভদ্রলোক রাগী গলায় বললেন, চিঠির জবাব দাওনি কেন? তখন চিনলাম। খুব অবাক হয়েছিলাম। এরকম দাড়ি গোঁফ কল্পনাও করিনি। তারপর উনি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন। মালা কিছুতেই যাবে না, শেষ পর্যন্ত অবশ্যই গেল। তিনি সারাক্ষণই তোর কথা জিজ্ঞেস করেছিলেন। তার কি ধারণা জানিস? তার ধারণা, না, বলবো না। শোন নীলু, একটা কথা। তুই ওই ভদ্রলোককে বলবি উনি যেন দাড়ি গোঁফ কমিয়ে ফেলেন। যা জঘন্য লাগছিল ওকে। এই যা, 1টা বেজে গেছে। শুয়ে পড়ি। কাল পরশু আবার চিঠি লিখব। বিলু। মা বিলু, দোয়া নিও।
নীলুর নিকট হইতে শুনিলাম তোমাদের দোতলার মেয়েরা প্ল্যানচেটে আত্মা আনিয়াছে। উহাদের সহিত কোনরূপ সম্পর্ক রাখিবে না, সবকিছু নিয়ে ছেলে খেলা ভালো না। তোমাদের উপরের তলায় নতুন ভাড়াটে আসিয়াছে, অতি সজ্জন ভদ্রলোক, স্বামী স্ত্রী ও একটা ছেলে। ছেলেটি এসব দুরন্ত। তোমার বাবার অসুখ অল্প বাড়িয়াছে, তবে চিন্তার কারণ নাই, শরীরের ওপর অযত্ন এবং অবহেলার এই ফল। কিছুদিন ভুগাইবে। আর সব সংবাদ ভালো। জনৈক লোক মারফত আমি মুক্তাগাছার কিছু মন্ডা পাঠাইলাম, বন্ধু বান্ধব নিয়া খাইও। আর তোমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের নিকট একটা পৃথক পত্র দিলাম, পত্রটি তাহাকে পৌঁছাইও, আর আমার সালাম দিও। ইতি, তোমার চাচা নজমুল ইসলাম। হোস্টেল সুপার। জনাবা, সবিনয় নিবেদন এই যে, জানিতে পারিলাম আপনার হোস্টেলের কতিপয় ছাত্রী প্ল্যানচেট না কি যেন করিতেছে। এইসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা শুভ নয়। ছাত্রীর অভিভাবক হিসেবে আমি চিন্তাযুক্ত আছি। আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিয়া চিন্তামুক্ত করিবেন। আপনার নিকট এই আমার বিনীত প্রার্থনা। ইতি, নজমুল ইসলাম। আপা, তুমি নীলু আপাকে এত লম্বা লিখেছ, আমাকে লেখনি কেন? আমি খুব রাগ করেছি, আর কোনোদিন তোমাকে চিঠি লিখব না, আল্লাহর কসম। বাবার অসুখ খুব বেড়েছে, আর আকবরের মার হাতের আঙ্গুলের নিচে ঘা হয়েছে। নজমুল চাচা বলেছেন বেশি পানি ঘাটাঘাটির জন্য হয়েছে। দোতলায় নতুন ভাড়াটে এসেছে, করিম সাহেব। ভদ্রলোক খুব মোটা, তার ছেলেটি দারুণ দুষ্টু এবং খুব ফাজিল। সে আমাদের কাচের জগটা ভেঙে ফেলেছে, ভেঙে আবার দাঁত বের করে হাসে, এমন ফাজিল। সে তারা। পুনশ্চ, আপা, তোমরা যে রবীন্দ্রনাথের আত্মা এনেছ, সে কি করেছে? আমাদের ক্লাসের একটা মেয়ে বলেছে সেও নাকি প্ল্যানচেট করতে পারে। আমার বিশ্বাস হয় না, সে খুব গুল ছাড়ে। এই জন্য আমরা তার নাম দিয়েছি গুলবাহার। প্রিয় বিলু, তোদের হোস্টেলের মেয়েরা ভূত এনেছে শুনে নজরুল চাচা খুব রাগ করেছেন। তিনি বলেছেন তিনি হোস্টেল সুপার এবং প্রিন্সিপালকে চিঠি লিখবেন। আমাদের দোতলায় নতুন ভাড়াটে এসেছেন, তার স্ত্রীর নাম নীনা। ভদ্রমহিলা নাকি সুরে কথা বলেন। প্রথম দিন বাড়িতে এসে বললেন, বাড়ি তো খুব বড়, তবে চারিদিকে খুব জঙ্গল। আমি বহু কষ্টে হাসি সামলেছি। তবে ভদ্রমহিলা খুব ভালো, বাবার জন্য স্যুপ করে পাঠান এবং খুব খোঁজ খবর করেন। তবে ভদ্রমহিলার সূচিবায়ু আছে, রোজ ৩-৪ বার ঘর ধোয়া মোছা করেন। বিলু, তোকে একটা কথা বলি। আমি রকিব ভাইয়ের একটা খুব চমৎকার চিঠি পেয়েছি। এত সুন্দর চিঠি যে আমি খুব কাঁদলাম। কত লক্ষবার যে পড়লাম। আমার কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে একদিন হুট করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাকে খুব চমকে দিই। তারপর তিনি যখন বলবেন, তুমি কে, নীলু না বিলু, আমি তখন বলবো আমি বিলু। এবং অনেকক্ষণ বিলু হিসেবে কথাবার্তা বলার পর হঠাৎ করে বলবো আমি কিন্তু নীলু। ভদ্রলোকের মুখের অবস্থাটা কি হবে ভেবে দেখ। বিলু, ওই ভদ্রলোকের সঙ্গে কি করে আমার পরিচয় হলো তোকে বলি। মুন্নিদের বাসায় বেড়াতে গিয়েছি, অপলারাও গিয়েছে। মুন্নি বলল, আমার এক ভাই এসেছেন, ইউনিভার্সিটির টিচার, অঙ্কের টিচার। যা গম্ভীর! আমরা আড়াল থেকে দেখলাম, সত্যিই গম্ভীর। মুন্নি তখন কি করলো জানিস? আমাকে বলল, এই নীলু, তুই যদি আমার ওই ভাইয়ের কাছ থেকে একটা সিগারেট নিতে পারিস তো বুঝবো তোর সাহস আছে। আমি বললাম, আমি শুধু শুধু তার কাছ থেকে সিগারেট নিয়ে খাবো কেন? তুই তো টেনেছিস সিগারেট স্কুলের বাথরুমে, এখন দেখি তোর সাহস। যদি সিগারেট চাইতে পারিস তাহলে প্রমাণ হবে আমাদের ক্লাসে তোর চেয়ে সাহসী মেয়ে নেই। আমি ইতস্তত করে ঢুকে পড়লাম ভদ্রলোকের ঘরে। কোনো মতে বললাম, মুন্নির সঙ্গে আমার একটা বাজি হয়েছে। সেই বাজিতে আমি জিতবো যদি আপনি আমাকে একটা সিগারেট দেন। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, তবে একটা সিগারেট বের করে দিলেন। আমি বললাম, আপনি রাগ করবেন না, সিগারেটটা আমাকে ধরাতে হবে। ভদ্রলোক দিয়াশলাই বের করে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নীলু। ও, নীলু, তোমার কথা বলেছে আমাকে মুন্নি। কি বলেছে?
বলেছে যে তুমি খুবই তেজি মেয়ে। আরো অনেক কিছু বলেছে নিশ্চয়ই। ভদ্রলোক তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম, আর কিছু বলেনি মুন্নি? আর কি বলবে? বলেনি আমার মা পালিয়ে গেছে। আমার সম্পর্কে যখন কেউ কিছু বলে সেটাই সবার আগে বলে। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম, মুন্নি বলেনি সেসব? বলেছে। আমি দেখলাম জানালার আড়াল থেকে মুন্নি এবং অপলা অবাক হয়ে দেখছে আমার হাতে জ্বলন্ত সিগারেট। আমি বললাম, আজ উঠি। আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ করবো কেন? আপনার সামনে সিগারেট টানলাম যে। না, রাগ করিনি। মাঝে মাঝে এসব ছেলে মানুষই দেখতে ভালোই লাগে। আমি উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, নীলু বসো, তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, প্লিজ বসো। আমি অবাক হয়েই বসলাম। আর আমার কি যে ভালো লাগলো! এখনো মনে আছে সে রাতে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। শেষ রাতের দিকে ঘুম এলো এবং আমি ওই ভদ্রলোককে স্বপ্নে দেখলাম, যেন আমি চা বানাচ্ছি। তিনি এসে বললেন, নীলু আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, অপেক্ষা করার দরকার নেই। আমি রাগের ভঙ্গি করে বললাম, না, আজ কোথাও যেতে পারবে না, আজ আমরা বাগানে হাঁটবো। অদ্ভুত মিষ্টি স্বপ্নের ভেতরই আমি কেঁদে বুক ভাসিয়েছি। কাউকে এই স্বপ্নের কথা বলতে পারিনি। তোকে বলার ইচ্ছা হয়েছে, কিন্তু সাহস হয়নি, যদি তুই হাসাহাসি করিস। তোকে আমি অনেক কথা বলতে চাই বিলু। ছুটি হতে তো অনেক দেরি, একবার চলে আয় না। তাছাড়া এমনিতেও তোর আসা উচিত, বাবার শরীর খুব খারাপ, কেউ তোকে জানাচ্ছে না। কাল রাতে আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, কে? রেনু? আমি বললাম, বাবা আমি নীলু। বাবা কেমন চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, নীলু, তোর মা বোধহয় এসেছে, বসতে টসতে দে, পুরনো কথা মনে রেখে লাভ নেই। বিলু, চলে আয়, তোর নীলু। বাড়ি ফিরে অবাক হলাম, সবকিছুই অন্যরকম লাগছে। চারিদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার, সবকিছুই অন্যরকম হয়ে গেছে। সেতারাকেও মনে হলো এই 3 মাসে অনেকখানি বড় হয়ে গেছে। সবচেয়ে বদলেছেন বাবা। কি যে খারাপ হয়েছে তার স্বাস্থ্য, চোখ হলুদ, মাথার সামনের দিকে চুল সব পড়ে গেছে। আমি তার ঘরে গিয়ে ঢুকতেই তিনি বললেন, কে? রেনু? আমি অনেকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, বাবা, আমাকে চিনতে পারছেন না? চিনতে পারবো না কেন? কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। বস মা আমার কাছে। বাবা তার রোগা একটা হাত আমার কোলে তুলে দিলেন। আপনি আমাকে একটা চিঠিও লেখেননি বাবা। শরীরটা খারাপ মা, খুব খারাপ। ঠিক তখন নীলু চা নিয়ে ঢুকলো। বাবা মাথা তুলে বললেন, কে? রেনু? নীলু অত্যন্ত যত্নে বাবাকে বালিশে হেলান দিয়ে বসালো, পিরিচে ঢেলে ঢেলে চা খাওয়ালো। নীলু দেখি অনেক কাজ শিখেছে, গিন্নি গিন্নি ভাব। সে কোমরে আঁচল জড়িয়ে ছুটোছুটি করে অনেক কাজ করছে। এক ফাঁকে বলল, সংসারের হাল ধরেছি। তাই দেখছি। কি যে ঝামেলা গেছে তুই জানিস না, তোকে কিছু জানানো হয়নি। তা জানাবি কেন? আমি কে? তাও ঠিক। নীলু হাসলো। আমি বললাম, তুই খুব সুন্দর হয়ে গেছিস নীলু। নীলু কিছু বলল না। অন্য সময় হলে সে কিছু একটা ঠাট্টার কথা বলতো, আজ দেখলাম লজ্জা পাচ্ছে। নীলু, তুই কেমন অন্যরকম হয়ে গেছিস। অন্যরকম মানে কিরকম? তোর মধ্যে একটা কেমন মা মা ভাব চলে এসেছে। নীলু লজ্জিত ভঙ্গিতে আবার হাসলো। সত্যি সত্যি সে বদলে গেছে, কিন্তু এই নীলুকেও ভালো লাগছে। আমি মৃদু স্বরে বললাম, আজ রাতে আমরা একসঙ্গে শোবো দুজনে, কেমন নীলু? ঠিক আছে, সারা রাত গল্প করব।
নীলু হাসল। ছোট বোনদের পাগলামি কথাবার্তা শুনে বড় বোনরা যেমন প্রশ্রয়ের হাসি হাসে, সেরকম হাসি। ওরা আমার ঘরটি ঠিক আগের মতো করে সাজিয়ে রেখেছে। টেবিলের ওপর বইপত্র যা ছিল সব সেরকমই আছে। একটা বাজারের লিস্ট করেছিলাম, সেই লিস্টটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমার বিছানায় এখন কে শোয় নীলু? সেতারা? হুম, সেতারা বুঝি সেরকম? ও এখনো আমার সঙ্গে ঘুমোয়। আরো অনেক মজার ব্যাপার আছে সেতারার। সেতারা বলল, ভালো হবে না আপা। আমি বললাম, কি ব্যাপার? সেতারাকে কে যেন প্রেমপত্র লিখছে, রুল টানা কাগজে। নীলু খিলখিল করে হেসে উঠল। কে বলবে এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট আছে? নীলু বলল, নজমুল চাচা তার মেয়ের কাছে যাচ্ছেন, জানিস? না তো। সামনের মাসের মাঝামাঝি যাবেন। ওর মেয়ের কি যেন একটা অপারেশন হবে, গল ব্লাডার না কি যেন, ঠিক জানি না। মেয়ে বাবার জন্য টিকিট পাঠিয়েছে। নজমুল চাচা নিশ্চয়ই খুব খুশি। না, খুব না। এত দূরে একা একা যেতে ভয় পাচ্ছেন। ভয়ের কি? কে জানি, চাচার হ্যানত্যান কত কথা। আসলে যাবার ইচ্ছে নেই। যাচ্ছেন তো? তা যাচ্ছেন। নজমুল চাচার সঙ্গে দেখা করতে গেলাম। নজমুল চাচা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, যেন আমি তার হারিয়ে যাওয়া একটা মেয়ে। কোনোদিন ফিরে পাবেন ভাবেননি, হঠাৎ ফিরে পেয়েছেন। তার কাণ্ড দেখে দরজার পাশে দাঁড়িয়ে নীলু হাসতে লাগলো। চাচা রাগী গলায় ধমক দিলেন, হাসছিস কেন? নীলু মুখ টিপে বলল, এমনি হাসছি, কাঁদলে দোষ নেই, হাসলে দোষ। তুই নিচে যা তো নীলু। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বিলু ভেবে যাকে জড়িয়ে ধরে কাঁদা হচ্ছে সে কিন্তু বিলু না, আমি বিলু। নজমুল চাচা হকচকিয়ে গেলেন, তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলেন। তার মনে সন্দেহ ঢুকে গেল। তুই কে, নীলু না বিলু? আমি বিলু। সত্যি করে বল। সত্যি বলছি। না, তুই নীলু। বড় ফাজিল হয়েছিস। যা, বিলুকে পাঠিয়ে দে। আমি হাসতে হাসতে নিচে নেমে গেলাম। বাড়িতে এসে বড় ভালো লাগছে। দোতলার নতুন ভাড়াটেদের সঙ্গেও দেখা হলো। নীলু বলেছিল নাকি স্বরে কথা বলেন। কোথায় কি, দিব্যি ভালো মানুষের মতো কথাবার্তা। নীলুটা এমন বানাতে পারে। ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দ হয়েছে, তবে একটু বেশি কথা বলেন। আমার সঙ্গে 2-3 মিনিট কথা হলো, এর মধ্যে হড়বড় করে 100 ঘন্টা কথা বলে ফেললেন। তবে যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না, এটা খুবই সত্য। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। সমস্ত দিন আমি এক ধরনের ভালো লাগা নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুপুরে নীলু আমাকে বাগানে নিয়ে গেল। পেয়ারা গাছে নাকি ডাসা পেয়ারা হয়েছে, খুব মিষ্টি। বাগান পরিষ্কার করেছে কে? দোতলার ওই ভদ্রমহিলা করেছেন। এখন ভালো লাগছে না? হুম, চমৎকার লাগছে। ওই ভদ্রমহিলা আর তার হাজবেন্ড প্রায় সন্ধ্যাবেলা বাগানে বসে চা খান। একদিন দেখি হাত ধরাধরি করে হাঁটছেন, খুব রোমান্টিক। আমি ঘাসের ওপর বসতে বসতে বললাম, তোর রকিব ভাই আর চিঠি ফিঠি লেখে না? নীলু লাল হয়ে বলল, লেখে মাঝে মাঝে। কি লেখেন? এইসব বাজে বাজে, তেমন কিছু না। তুই নিশ্চয়ই খুব লিখিস। নীলু জবাব দিল না। কিরে, লিখিস না তুই? লিখি মাঝে মাঝে। তুই কি লিখিস নীলু? চুপ করে রইল নীলু। বল না। যা মনে আসে তাই লিখি। বাবার কথা লিখি, মার কথা লিখি, তোর কথা, সেতারার কথা, সব কথাই লিখি। লিখতে খুব ভালো লাগে। হুম। আমি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে হালকা স্বরে বললাম, তোদের বিয়ে হলে বেশ মানাবে, দুজনেই চিঠি লেখার ওস্তাদ। নীলু অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হয়তো তার চোখে পানি আসছে, যাচ্ছে না আমি দেখে ফেলি। সন্ধ্যাবেলা আমরা 3 বোন নদীর পাড়ে হাঁটতে গেলাম। মা যখন ছিলেন তখন আমরা প্রায় হাঁটতে আসতাম। প্রায় মাইলখানিক হাঁটা হয়ে যেত। একসময় ক্লান্তিতে পা ভারী হয়ে আসতো, তবু মায়ের হাঁটার শেষ নেই। নীলু বলতো,
আর পারবো না, ক্ষমা চাই। আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। মা বলতেন, অল্প কিছু দূর যাব, সামনেই নদীটা খুব সুন্দর। একই রকম নদী, একই দৃশ্য দুপাশে। তবু কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে বলতেন, আহ, কি সুন্দর। তেমন বিশেষ সৌন্দর্যের কিছু আমরা দেখতে পেতাম না, কিন্তু মার মুগ্ধ ভাব আমাদেরও স্পর্শ করত। নীলু হাই তুলে বলতো, মন্দ না, ভালোই। মা চলে যাবার পর আমরা আর নদীর কাছে আসিনি। না, কথাটা ঠিক না। বাবার সঙ্গে এসেছিলাম একদিন, গত শীতের আগের শীতে। বাবার হঠাৎ শখ হলো আমাদের নিয়ে বেড়াবেন। খুব উৎসাহের সঙ্গে বললেন, ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে যাব, নদীর পাড়ে বসে চা খাবো, কি বলিস? আমরা কেউ তেমন উৎসাহ দেখালাম না, শুধু সেতারা খুব উৎসাহ দেখাতে লাগলো। প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে আমরা বের হলাম। বাবার কাঁধে ফ্লাক্স, আমরা তিন বোন হাত ধরাধরি করে তার পিছু পিছু যাচ্ছি। কুয়াশায় চারদিক ঢাকা, দেখার মতো কিছু নেই। নদীটাও শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বাবার উৎসাহ মিইয়ে এসেছে। মৃদু স্বরে বললেন, ফিরে যাবি নাকি? নীলু বলল, কোথাও বসে চা শেষ করি, এত কষ্ট করে ফ্লাক্সটা আনলে। কোথাও বসার জায়গা পাওয়া গেল না, সব শিশিরে ভিজে আছে। বাবা অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। সেই আমাদের শেষবারের মতো যাওয়া। বাবা সুস্থ থাকলে বাবাকে নিয়ে আসা যেত। তিনি আমাদের তিন বোনকে বেরোতে দেখে আগ্রহ নিয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছিস রে? সেতারা বলেছে, নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি বাবা। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ভালো, খুব ভালো। বেশিক্ষণ থাকবো না, যাবো আর আসবো। যতক্ষণ ইচ্ছা থাকিস মা, আমার জন্য ভাবতে হবে না। আমি ভালোই আছি, খুব ভালো। আমরা হাঁটছি নিঃশব্দে। অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে আমাদের দিকে। দু একজন বুড়ো মতো ভদ্রলোক সেতারাকে জিজ্ঞেস করলেন, ভালো আছো? নীলু বলল, সেতারাকে সবাই চেনে। ইস, আগে যদি মন দিয়ে গানটা শিখতাম। আমরা হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম প্রায়। সেখানে প্রকাণ্ড একটা ঝাঁকড়া রেন্টি গাছ, তার শিকড় নেমে গেছে নদীর দিকে। কয়েকজন কলেজের ছেলেটেলে হবে, গাছের গুড়ির ওপর বসে সিগারেট টানছিল। ওরা আমাদের দেখেই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বলল, আপনারা বসবেন? না। বসুন না একটু আমাদের সঙ্গে, বসুন। সেতারা বলল, কিন্তু আপনারা গান গাইতে বলতে পারবেন না। সবকটি ছেলে একসঙ্গে হেসে উঠল। আমরা তিন বোন পাশাপাশি বসলাম। ছেলেগুলি বসলো আমাদের সামনে। নীলু বলল, আপনারা রোজ এখানে আসেন? জায়গাটা খুব সুন্দর। ছেলেগুলি কোনো উত্তর দিল না। সেতারা বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়া দরকার। আমরা আপনাদের পৌঁছে দেব, আমরা উত্তর দিঘির পাশ দিয়েই রোজই যাই। আমরা বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ছেলেগুলি সেতারাকে গান গাইতে বলল না, কিন্তু সেতারা নিজ থেকেই গুনগুন করতে শুরু করলো। খোলা মাঠ, অদূরেই শীর্ণকায় ব্রহ্মপুত্র। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে গাছে গাছে। এর মধ্যে সেতারার কিন্নর কণ্ঠ চারিদিক ছড়িয়ে পড়ল। চাহিতে যেমন আগের দিন, তেমনি মোদির চোখে চাহিও, যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল, করিও না ছল। আমাদের তিন বোনের চোখ ভিজে উঠল। আমরা কতগুলি অপরিচিত ছেলেকে সামনে বসিয়ে কাঁদতে শুরু করলাম। কান্নার মতো গভীর তো কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যকে স্পর্শ করে। ছেলেগুলি দেখলাম একে একে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। পুরুষরা তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না। একটা ছেলে কোমল স্বরে বলল, আর একটা গাইবেন? কোন অলৌকিক জগৎ থেকে সেতারার গান আসে। বুকের মধ্যে প্রচন্ড কষ্ট নিয়ে শুনলাম সে গাইছে, নহে নহে প্রিয়, এ নয় আখি জল। ক্রমে ক্রমে সন্ধ্যা মিলিয়ে এলো। ব্রহ্মপুত্রের ওপর দিয়ে উড়ে আসতে লাগলো শীতল হাওয়া।
অন্ধকার ঝোপগুলিতে চিকমিক করতে লাগলো জোনাকি। ছেলেগুলি আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সেতারা বলল, ভেতরে আসবেন? জি না, জি না। কিন্তু ওরা চলেও গেল না। গেটের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল চুপচাপ। একজন মৃদু স্বরে বলল, আপনার বাবার শরীর কি এখন ভালো? নীলু বলল, একটু ভালো, কিন্তু বাবার শরীর ভালো নয়। আমি জানি বাবা মারা যাবেন খুব শিগগিরই। মৃত্যু টের পাওয়া যায়, তার পদশব্দ ক্ষীণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। বাবা মারা যাবার পরপরই আমরা একা হয়ে যাব। কেউ কি তখন আসবে আমাদের কাছে? এক মুখ গোঁফ নিয়ে রকিব ভাই হাসি মুখে বলবে, কে বিলু আর কে নীলু। গাঢ় ভালোবাসার সুবিশাল বাহু প্রসারিত করবেন আমাদের দিকে। হয়তো করবেন, হয়তো করবেন না। এখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। বসবার ঘরে বাতি জ্বলছিল। আমরা ঘরে ঢুকতেই দেখলাম আমাদের লাল রঙের সোফাটিতে মা বসে আছেন। কেমন অদ্ভুত একটা শান্ত বিষণ্ণ ভঙ্গি। মা মাথা নিচু করে বললেন, তোমাদের বাবাকে দেখতে এলাম। নজমুল সাহেব টেলিগ্রাম করেছিলেন। মার পরনে সাদার ওপর নীল নকশার একটা শাড়ি। মাথায় আঁচল দিয়ে চুপচাপ বসে আছেন। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে। কপালের কাছে একগোছা রূপালি চুল। তবুও কি চমৎকারই না লাগছে তাকে। মা বললেন, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিলাম না। মা কি আমাদের তুমি করে বলতেন না তুই করে বলতেন? কিছুতেই মনে পড়ল না। সবাই অনেক বড় হয়ে গেছো এবং খুব সুন্দর হয়েছ সবাই। বসো, কথা বলি তোমাদের সঙ্গে। আমরা বসলাম। মা বললেন, তোমরা নাকি নদীর পাড়ে গিয়েছিলে? আমরা সে কথার জবাব দিলাম না। মা থেমে থেমে বললেন, কয়েকদিন আগে সেতারার গান শুনলাম রেডিওতে। বিশ্বাসই হয়নি আমার একটি মেয়ে এত সুন্দর গান গায়। সেতারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কিছু একটা দেখতে চেষ্টা করছে মার মধ্যে। নিজের মনের ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে হয়তো। তুমি মা খুব নাম করবে। দেশের মানুষের ভালোবাসা তুমি পাবে। এখনই অবশ্যই পেয়েছ, আরো পাবে। নীলু বলল, আপনি কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছি। বাবার সঙ্গে দেখা হয়েছে? মা ইতস্তত করে বললেন, না। যান, বাবার কাছে যান। উনি আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। মা নড়লেন না, বসেই রইলেন। আমি বললাম, আসুন, আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে ঢোকা মাত্র বাবা তার অভ্যাস মতো বললেন, কে? রেনু? মা দরজার পাশে থমকে দাঁড়ালেন। বাবা বললেন, ভালো আছো রেনু? সেই রাতেই বাবার অসুখ বেড়ে গেল। বুকে হাত দিয়ে বহু কষ্টে টেনে টেনে শ্বাস নিতে লাগলেন। কথাবার্তা জড়িয়ে গেল। তবু একটু কোনো শব্দ হতেই মাথা তুলে বলতে লাগলেন, কে? রেনু? মা তার এত পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে চিনতে পারলেন না। আমি চলে এলাম আমার ঘরে। নীলুর বিছানার ওপর দেখি একটা নীল খাম পড়ে আছে। রকিব ভাইয়ের লেখা চিঠি নিশ্চয়ই। নীলু হয়তো আজই পেয়েছে, রেখে দিয়েছে গভীর রাতে একা একা পড়বার জন্যে। চারিদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালোবাসার একটা নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটা স্পর্শ করলাম। ঠিক তখনই নিচ থেকে একটা তীব্র ও তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। মা কাঁদছেন। শেষ হলো হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস তোমাকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পনাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।